আপনি দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে, আপনি যেভাবে দেখছেন আমরা দূর থেকে খবর পাচ্ছি, এই মুহূর্তে সোনাম ওয়াংচুক গত রাতে অনশন প্রত্যাহার করলেন, প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিলেন। এই মুহূর্তে কি অবস্থা, এবং দুপুরে মিটিংও হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে। সোনাম ওয়াংচুকের উপর কোনো বিরাট কোনো ছাত্রদের ভরসা ছিল এরকম না। তিনি একটা সেলিব্রিটি হিসেবে এসেছিলেন, কিছুদিন সেখানে ছিলেন, তার প্রতি এটা অনেকে সহানুভূতি দেখিয়েছিল, সবই ঠিকই, কিন্তু ছাত্রর যে মূল দাবি সেখান থেকে তিনি সরে গেছে। কিন্তু সেই দাবিতে নেই, ছাত্ররা অ্যাকাউন্টেবিলিটি চাইছে। সোনাম ওয়াংচুক তো অ্যাকাউন্টেবিলিটি না, সোনাম ওয়াংচুক পাবলিসিটি চাইছে। পাবলিসিটি পেয়েছেন, ভালো হয়েছে, তিনি চলে গেছেন, খুব খুশি সবাইকে। তার জন্য তো সোনাম ওয়াংচুকের জন্য তো ছাত্ররা তাদের দাবি থেকে সরে যায়নি। তিনটে দাবি পরিষ্কার। কোনটি দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করাতে হবে, যারা আহত হয়েছেন, যাদের উপর পুলিশ লাঠি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর হামলা করার জন্য। সেই দাবি থেকে তো এখন পর্যন্ত যেটা হয়েছে, সংশোধিত যে আলোচনাটা আজকে হয়েছে, সেই আলোচনায় দুপুর বেলায় যেটা কনস্টিটিউশন ক্লাবে হয়েছে নিরপেক্ষ জায়গায়, সেখানে শেষ দুটো দাবিকে এইভাবে সরকার বলেছেন আমরা মেনে নিতে রাজি আছি, যে যারা আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবেন, মামলা যেগুলো হয়েছে মামলাগুলো প্রত্যাহার করবেন, এবং সেই সংখ্যাটাও একটা বড় সংখ্যা, যে টাকাটা তারা ক্ষতিপূরণ দিতে চান আর কি। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রশ্নে কিন্তু ছাত্ররা পিছিয়ে আসেনি। তারা বলেছে যে ইস্তফার দাবিটা আমরা অনড়। ফলে কারণে সরকার পক্ষ এখন বলছেন যে আমাদের একদিন অন্তত সময় দিন। ফলে আগামীকাল সরকার পক্ষ তাদের সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি যা, যন্তর মন্তর ঘিরে ক্রমাগত মানুষের ভিড় বাড়ছে। আমি যেখানে বসে আছি তার চতুর্পার্শ্বে 2 কিলোমিটার মধ্যে ইন্টারনেট বন্ধ। লাকিলি এটা পাওয়া যাচ্ছে, কতক্ষণ পাওয়া যাবে আমি জানি না, কারণ আমি ঠিক প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আছি, পার্লামেন্টের সামনে। এখানে প্রচুর ব্যাপক পুলিশি ব্যবস্থা, ব্যারিকেড করে রাখা আছে। এমনকি সাধারণ যদি অল্প বয়সী কেউ যাতায়াত করে তাকেও সার্চ করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে সেও ককরোচ পার্টির সদস্য। এরকম একটা অবস্থা, পুলিশ রাজ যাকে বলে। এবং তৃতীয়ত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামী শনি রবিবার, তার মধ্যে যদি সরকার পক্ষ সিদ্ধান্ত না নেন, সরকার পক্ষের ধারণা ছিল যে সাধারণত ছাত্রদের এটা বুঝিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ থেকে সরানো যাবে। এই প্রথম প্রধানমন্ত্রীকে রাত 12টায় প্রায় অনেকটা বলছেন যে বিনা মেকআপে তিনি ভাষণ দিলেন আর কি, আবেদন করলেন। এবং আবেদন করে তার চশমা, তার চোখ সমস্ত সোশ্যাল মিডিয়ায় চলছে আর কিভাবে করেছেন। এটাও কি তিনি টেলিপ্রম্পটারে ভাষণ দিলেন রাত্রিবেলায়? যাই হোক, যে ভাষণে তিনি মোটামুটি সুর নরম ছিল, এবং তিনি বলছেন তিনি প্রচুর ব্যবস্থা আইন আনবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন যে দেশে একটা নতুন আইন আনবেন যাতে এই ধরনের কিছু না ঘটে। কিন্তু এই সমস্যাটার গভীরে যে সমস্যাটা আছে, সেই সমস্যাটার কারণেই কিন্তু এই আন্দোলনটা এত ব্যাপকতা লাভ করছে। কেবলমাত্র 22 লক্ষ নিটের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একই কারণে যেখানেই বিজেপি রাজ্যে কোনো পরীক্ষা হচ্ছে, চাকরির পরীক্ষা হচ্ছে, গোটা ব্যাপারটা আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এক ধরনের দুর্নীতি চাকরি নিয়ে, কিন্তু এটা এক বড় ধরনের দুর্নীতি যেটার প্রচার পশ্চিমবঙ্গে বোধহয় খুব কম আছে। কেন ভোটের সময় প্রচারে এই প্রশ্নগুলো বিরোধী দলগুলো তুলতে পারলেন? যোগীর রাজ্যে তো পুলিশ কনস্টেবল নিয়োগের চাকরির পরীক্ষা ফাঁস হয়েছে, তারপরে যারা ছাত্ররা আবেদন করেছিল তাদের উপর পুলিশ লাঠি চালিয়েছে। বিহারের রেলের পরীক্ষায় সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেখানেও পুলিশ লাঠি চালিয়েছে। যে কারণে আজকে অবস্থাটা এমন জায়গায় গিয়েছে, এই ছাত্রদের মোদী সরকার সম্পর্কে যেটা ভয়, এই ভয়টা কেটে গেছে। তারা বলছে আমাদের মারলে মারো, কত মারবে মারো। পুলিশের সঙ্গে ব্যঙ্গ করছে, পুলিশকে বলছে টিয়ার গ্যাস আনতে ভুলে গেছো, টিয়ার গ্যাস নিয়ে এসো। কেউ কেউ আবার জল কামান ছুটছে, তাতে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করছে। গোটা ব্যাপারটাকে একটা হাস্যকর ঠেলো জায়গায় নিয়ে গেছে গোটা সিকিউরিটি এজেন্সি, যে রাষ্ট্র শক্তিকে ভয় কেউ আর পাচ্ছে না, অন্তত এই ছাত্র যুবারা। এই ঘটনাটা ভারতে আমরা কখনো এখন সাম্প্রতিক সময় দেখিনি। একটা দেখেছিলাম, সেটা হচ্ছে কৃষক মুভমেন্ট, যে কারণে সরকার কিন্তু আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। আমার ধারণা যে এখানে সরকার যতই কঠোর আনুন, যাই আনুন, মজার কথা উনি বলছেন ট্রাইব্যুনালে দ্রুত বিশ্বাস হবে, ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। কিন্তু আজকে চিদম্বরম বলেছেন ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল হোক, তো অনেক ট্রাইব্যুনাল আছে, তাতে জাজই অ্যাপয়েন্ট করেন না, বিচারপতিই তো নেই। আমরা জানি না পশ্চিমবঙ্গে এসআইআর এর ট্রাইব্যুনালের কি হার,
বিচারকরা তো শেষই করতে পারছেন না কাজ। আর বহু জায়গায় বহু ট্রাইব্যুনালে বিচারক অ্যাপয়েন্টেড নন, এই ফাস্ট ট্র্যাক হলে তবে তো বিচারক অ্যাপয়েন্ট করতে হবে। উনি এইটা দিয়ে একটা দৃষ্টি ঘোরাতে চাইছেন, এই বলে যে অ্যাজ ইফ সরকার খুব উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছেন, কিন্তু এই ব্যবস্থাগুলো সম্পর্কে ছাত্রদের কাছে মনে হয়েছে যে এটা একটা ভাওতা এবং এটাতে কোনো সমস্যার সমাধান। আর মূল বিষয় যেটাতে আমি আসি, আমার মনে হয় যে কারণে বিক্ষোভটা আরো ব্যাপকতা লাভ করছে এবং আরো করবে, সেটা হচ্ছে বেকারিত্ব। শিক্ষিত যারা বেকার তাদের চাকরির কোনো স্কোপ নেই, যে কারণে ছাপিয়ে পড়ছে সকালে ওই একটাই যে মেডিকেল কলেজের ভর্তির পরীক্ষায়। কারণ ওখানে পাশ করতে পারলে অন্তত ডাক্তারি হিসেবে কিছু করা যাবে বা ডাক্তারি চাকরি হাসপাতালগুলোতে প্রয়োজন। কিন্তু কেউ ইঞ্জিনিয়ারিং পাশ করলে কি পাবে? পাচ্ছে না, তাই না? বহু ইঞ্জিনিয়ারিং ছাত্র এখানে জোম্যাটো সুইগিতে খাবার বিলি করে বেড়াচ্ছে, তারা ওই যন্ত্র মন্ত্রেও খাবার বিলি করছে। তো ইঞ্জিনিয়ারিং পাশ করা, এমটেক পাশ করা, চাকরি নেই কোথাও। আজকে দিল্লির একটি কাগজে, প্রথম সারির কাগজে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখানো হয়েছে যে শিক্ষা যারা উচ্চ শিক্ষিত তারা চাকরি পাচ্ছেন না। এবং দুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ায় এক পাতা জুড়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে শিক্ষিত, উচ্চ শিক্ষিত তারা কিরকম হতাশ, তারা কোনো যে চাকরির কথা ভেবেছিলেন, আজকাল কিন্তু সেই ধরনের, আগে যেটা হতো না ক্যাম্পাস অ্যাপার্টমেন্ট, সেই ক্যাম্পাস অ্যাপার্টমেন্টের রেট অনেক কমে গেছে। ফলে মানুষের মধ্যে, যুবকদের মধ্যে যে হতাশা, এই হতাশাটা এই প্রথম একটা আন্দোলন যেটা ধর্মের সুড়সুড়ি দিয়ে তাকে থামানো যাচ্ছে না। এই আন্দোলনকে হিন্দু মুসলমান ভাগ করে থামানো যাচ্ছে না। এই আন্দোলনটা প্রকৃতপক্ষে কিন্তু একটা সেকুলার মুভমেন্ট, এবং যেখানে সব ধর্মের, সব রকম বয়সের, এবং অনেককে আমি জিজ্ঞেস করেছি মানে যেখানে আন্দোলন হতো যে তোমরা কি একে অপরকে চিনতে? বলতো না, আমরা চিনি না, আমাদের ইনস্টাগ্রামের বন্ধু, ফেসবুকের বন্ধু, এখানে এসে প্রথম সাক্ষাৎ হলো। কিন্তু তাদের যে চিন্তা ভাবনা, যে ধরনের স্লোগান, পোস্টার ওখানে রয়েছে, সেই ভাষা আমরা অতীতে দেখিনি কখন। আমরা অতীতে দেখেছি চলবে না, চলবে না, ভেঙে দাও, পুড়িয়ে দাও, পদত্যাগ করো, কালো হাত ভেঙে দাও। এখানে অদ্ভুত ধরনের চমকপ্রদ এবং জেনজির যে ভাষা, সেই ভাষাটায় যে ধরনের স্লোগান সেখানে লেখা হচ্ছে, তারা লিখছে সেখানে যে আমরা এই আন্দোলন করছি ফ্রি অফ কস্ট, আমাদেরকে কস্ট দেখিয়ে বিক্রি করা কেনা যাবে না। এইটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার পক্ষ ভেবেছিলেন তাদেরও বাহিনী, তাদের দিয়ে তারা সামলাতে পারবেন, কিন্তু সেটা সামলাতে পারছেন না। এবং এই প্রথম নরেন্দ্র মোদীর মতো তথাকথিত 56 ইঞ্চির একজন ছাতির লোক রীতিমতো ভয় পেয়েছেন বলে মাঝরাতে তিনি বিবৃতি দেন। আর মাঝরাতে তার মানে তিনি সারা রাত ঘুমোতে পারছেন না, তার ধারণা সেটা হয়তো বিরাট প্রতিক্রিয়া হবে। এবং তার সঙ্গে একই সঙ্গে দেখা যাচ্ছে এখানকার যে মূল শ্রেণীর মিডিয়া, তার উপরে যে এই ছাত্রদের যে ক্ষোভ, সেটাও বেরিয়ে এসছে। মূল স্রোতের মিডিয়া তাদেরকেও ঢুকতে দিচ্ছে না এবং তাদের গদি 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 বলে হাঁটানো হচ্ছে। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে হয়েছে কিনা এখনো জানি না। আমি পশ্চিমবঙ্গের এই জেনজি প্রভাব যদি পড়ে, কলকাতার সবকটা বাংলা চ্যানেলের এই একই হাল হবে। যারা যে দালালি যেভাবে করেন, যেভাবে যখন যে থাকেন ক্ষমতায় তার দালালি করেন, ঠিক দালালির দিন শেষ। এইটা চেনচি ছাত্ররা বুঝিয়ে দিয়েছেন যে দালালি করেছে তো নেই, এখানে ঢুকতে দেবো না, ঢুকতে দিচ্ছে না কোথাও। এমনকি ভুল করে কিছু জেনুইন সাংবাদিকও তারা মার খেয়ে যাচ্ছেন। এরকম একটা পরিস্থিতির ফলে অচলাবস্থা, যেটা গতকাল কনাট প্লেস জুড়ে রাত্রিবেলায় রেস্টুরেন্ট বন্ধ করে দিয়ে একটা ধারণা হয়েছিল যে তারা বোধহয় সরকার পক্ষ একটা নির্মম কিছু পুলিশি অত্যাচার করবেন, পুলিশি আনা করবেন, সেটা তারা ভয় করতে পারেননি এবং করতে পারছেন না। বুঝতে পারছেন যে এটা বিহারে যেটা দেখা গেল, ছাত্ররা পুলিশকে তাড়া করেছে, তো এখন পুলিশ পালাচ্ছে। এখানেও কিন্তু পরিস্থিতিটা সেরকম। অর্থাৎ ভয় যদি ভেঙে যায় কারো, সেই জেনারেশনকে কিছু করে কম্প্রোমাইজ করানো খুব ডিফিকাল্ট। আপাতত এইটুকু বললাম, পরে যদি নেট থাকে পরে আবার বাকি কথা বলবো।